নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি। এইটি আমি আগেও বলেছি, কিন্তু একজনের বিশেষ অনুরোধে আরেকবার শোনাচ্ছি। বিবেকানন্দর কাছে খবর এলো স্বামী অভেদানন্দ ঋষিকেশে অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে কিছু টাকাও পাঠিয়ে দিলেন তিনি এবং অভেদানন্দকে কাশী থেকে নিয়ে আসার ব্যবস্থা করলেন। বিবেকানন্দ বুঝলেন তার গাজীপুর ত্যাগ করার সময় হয়ে এসেছে, তাকে কাশী যেতে হবে। অসুস্থ অভেদানন্দকে সেবা করে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। কাশী যাওয়ার পথে ঘটনাটি ঘটল। স্বামীজি ট্রেনে চলেছেন গাজীপুর থেকে কাশী, একটি তৃতীয় শ্রেণীর টিকিট ছাড়া। আর তার কাছে যা আছে তা হলো একটি কম্বল, পরনে গেরুয়া আলখাল্লা আর হাতে একটি দণ্ড। কানাকড়িও নেই তার সঙ্গে। তিনি যে কামরার এক কোণে বসে আছেন তার সবটুকুই দখল করে চলেছে এক অর্থবান বেনে। তার সঙ্গে কিছু ইয়ার বন্ধু। স্বামীজি দেখেই বুঝতে পারলেন যে উনি খুব ধনী, এবং তিনিও স্বামীজিকে দেখেই বুঝলেন যে এই সন্ন্যাসী না খেয়ে আছেন, কিনে খাবার তার কাছে কোনো পয়সা নেই। বড়লোক বেনে বেশ মজা করে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে নানান ভালো মন্দ সুখাদ্য কিনে খেতে লাগলো। খাওয়া দাওয়া সেরে এবার তো জল খাওয়ার পালা। স্টেশন থেকে জল কিনেও খেলো। ওদিকে তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে স্বামীজির। তৃষ্ণার্থ স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে জল পান করার সুখও লাভ করল সেই ধনী সহযাত্রী। ট্রেন বেশ কিছুক্ষণের জন্য থামল তারিঘাট স্টেশনে। সবাই নেমে গেল ট্রেন থেকে। স্বামীজিও নামলেন, বসতে গেলেন প্ল্যাটফর্মের ছায়ার নিচে। চৌকিদার এসে তাড়িয়ে দিল। তিনি প্ল্যাটফর্মের বাইরে কম্বলটি পেতে একটি খুঁটিতে হেলান দিয়ে চুপ করে বসে রইলেন। উত্তর ভারতীয় সেই বেনে স্বামীজিকে কিন্তু ছাড়বার পাত্র নয়। সে স্বামীজির কাছেই একটি ছাউনির নিচে দামি শতরঞ্চি বিছিয়ে বন্ধুদের সঙ্গে মজলিস করে বসে আবার ক্ষুধার্ত স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে রীতিমতন ভোজ শুরু করে দিল। এতেও সেই বেনের যথেষ্ট আহ্লাদ হলো না। সে তখন স্বামীজিকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ওহে দেখেছ, এত খাবার দাবার কেমন মজা করে খাচ্ছি আমি, আর তোমার তো জল কিনে খাবারও পয়সা নেই। কাজেই বুঝেছ, রোজগার করতে হয়, ভালো মতন রোজগার করতে হয়। রোজগার করো না, তাই তুমি সন্ন্যাস নিয়েছ। এখন বোঝো পয়সা না থাকার ফল কি হয়। আমার অনেক পয়সা আছে, আমি ইচ্ছে করলেই নানানটা কিনে খেতে পারি। এসব কথা শুনে স্বামীজি এতটুকুও রেগে গেলেন না, কোনো ক্ষোভও প্রকাশ করলেন না, যেন অন্য কোনো কথা ভাবছেন তিনি। তার দৃষ্টি দূরের আকাশে, যেন মনে মনে কাউকে ডাকছেন তিনি। নরেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ মানুষ, কিন্তু মুখে তার সেই হাসি, শ্রীরামকৃষ্ণের হাসি মনে পড়ল স্বামীজির। ইনিই তো ডাকলেন নরেন বলে। এই তো শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার থলে থেকে বার করলেন নরেনের সব থেকে প্রিয় খাবার, ডাল, রুটি, তরকারি। একটি মাটির পাত্রে কত যত্নে সাজিয়ে দিলেন এবং পাশে রাখলেন ঠান্ডা জল। বিবেকানন্দর চোখ ঝাপসা হয়ে গেল কান্নায়। তার কণ্ঠস্বর কান্নায় ঢাকা পড়ে গেল। বড় তৃষ্ণার্ত তিনি, হাত বাড়ালেন জলের দিকে। এ কি! তার ঝাপসা দৃষ্টির সামনে ক্রমে মিলিয়ে গেলেন সেই সম্পূর্ণ
অপরিচিত মানুষটি। বিবেকানন্দ কি করে ধরে রাখবেন তার আবেগ, তার কান্না? তার সমস্ত মন প্রাণ বলে উঠল, হে রামকৃষ্ণ, কত বছর তুমি নেই, তবু আমাকে তুমি ছেড়ে যাওনি, ভুলে যাওনি। কেন এত ভালোবাসো আমাকে তুমি? ঠাকুর, আমি কেমন করে হব তোমার প্রেমের যোগ্য? মাঝে মাঝে মনে হয় এ পৃথিবী বড় নিষ্ঠুর, এখানে ভালোবাসা নেই। হে রামকৃষ্ণ, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসে মনে করিয়ে দাও পৃথিবীতে ভালোবাসার মরণ নেই। বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির থালা ভর্তি খাবারের দিকে। এ তো দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ, সেই একই সুবাস। ভবতারিণীর প্রসাদের সুগন্ধ নাকে লেগে আছে আজও বিবেকানন্দ। তারিঘাট স্টেশনে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মহাপ্রসাদ সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সৌরভ। হৃদয় গহনে বিবেকানন্দ স্পষ্ট শুনলেন শ্রীরামকৃষ্ণের স্নেহময় কণ্ঠ, নরেন, খেয়ে নে নরেন, দেরি করিস নে, গাড়ি ছাড়বে এক্ষুনি, কাশী যে এখনো অনেক দূর নরেন। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেলেছি, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।